আমি শুরুতেই বললাম যে পশ্চিমবঙ্গে একেবারে আসন গেড়ে নতুন রাজনৈতিক সমীকরণ হতে যাচ্ছে, ধরি হয়েই গেছে। 9 মে তারা শপথ নেবে। আশঙ্কার বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন মমতা তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। আচ্ছা, এখন এই যে এটা তাদের নিজস্ব বিষয়, কিন্তু তাদের যে ক্ষমতায় আসা নতুন সরকার বাংলাদেশের সাথে প্রভাব পড়তে পারে না প্রভাব পড়বে, যদি পড়ে সেই প্রভাব উষ্ণ হবে না শীতল হবে, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? প্রথমে বলি যে মমতা ব্যানার্জি পদত্যাগ না করার সিদ্ধান্ত মানে একটা রাজনৈতিক অচল অবস্থা শুরু হলো। এবং আপনি খেয়াল করেছেন নির্বাচনে ফলাফল ঘোষণার 24 ঘন্টা না যেতেই কিন্তু সেখানে অনেক সন্ত্রাস হচ্ছে, দোকানপাটে হামলা চালানো হচ্ছে, তৃণমূল অফিস ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অনেক মুসলিম দোকানেও আগুন দেওয়া হয়েছে। আমরা দেখছি এটি ভারতের যে গণতান্ত্রিক ইতিহাস, গণতান্ত্রিক নির্বাচনী রাজনীতির ইতিহাস, তার সাথে খুব বেশি মানানসই না। যেই নির্বাচনটি হলো সেটিকে একটি অসম যুদ্ধ বলাটাই ঠিক হবে, কেননা ভারতের কেন্দ্রীয় সরকার তার যতগুলো কেন্দ্রীয় প্রতিষ্ঠান আছে, মানে আজকে দুর্নীতি দমন সংস্থা থেকে শুরু করে আপনার আইন শৃঙ্খলার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো, তারা সবাই এই নির্বাচনে অংশ নিয়েছে। পুরো ভারত মনে হচ্ছে পুরো ভারত পশ্চিমবঙ্গের দিকে তাকিয়েছিল এবং এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আরও 5 থেকে 7 বছর আগে, যেখানে আপনার ভোটার তালিকায় আপনার প্রায় 80 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। 3 পুরুষের নাগরিকত্ব আছে, আধার কার্ডের অধিকারী, তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে 60% মুসলিম মানুষকে বাদ দেওয়া হয়েছে। কাজে পশ্চিমবঙ্গ একটা অগ্নিগর্ভ অবস্থায় আছে। আপনি যদি নির্বাচনের বাইরেও আপনি চিন্তা করেন। এখন আপনাকে আগে ভালো খবর দিই, এতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ছিলেন বলে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী, বাংলাদেশের অভিন্ন নদী নিয়ে, বিশেষ করে তিস্তার পানি বন্টন নিয়ে বলতেন যে মমতার কারণে আমরা কিছু করতে পারছি না। এখন তো আর এই কথা বলতে পারবেন না। তারা যখন সরকার গঠন করবেন, তখন শুভেন্দু হোক আর যেই হোক মুখ্যমন্ত্রী হবেন, তখন বিজেপিকে বলতে হবে যে আমি এখন বাংলাদেশের সাথে যা করতে চাচ্ছি কোনো বিরোধিতা ছাড়া করতে পারবো না। এখন আপনি সীমান্ত হত্যা বলেন, অভিন্ন নদী বলেন, আমাদের যৌথ ট্রেডের সম্পর্ক বলেন, এই জায়গাগুলোতে একটা ব্রেক থ্রু হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, বাংলাদেশ কূটনীতিক ক্ষেত্রে সরকারি পর্যায়ে এই কথা বলবে, এটা খুবই স্বাভাবিক যে ভারতের একটি প্রদেশে নির্বাচনের ফলাফল দিয়ে 2 দেশের সম্পর্ক নির্ধারণ হবে না, কিন্তু বাস্তবতা কিন্তু তা না। আমি আপনাকে বলি, নির্বাচনটি একটি স্বাভাবিক সাধারণ নির্বাচন ছিল না। আপনি খেয়াল করে দেখবেন, আজকে যদি বাংলাদেশের মানচিত্রের দিকে আপনি তাকান, তার চারিদিকে ভারতের এখন গেরুয়া রং। তার মানে হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, আর তার পাশে একটা হিন্দু উগ্রবাদী রাজনৈতিক চর্চার উর্বর ভূমি তৈরি হলো। এখন প্রতিদিন বাংলাদেশ কিন্তু নরেন্দ্র মোদীর কাছে বা বিজেপির রাজনীতির জন্য খুবই জরুরি। কেন জরুরি? এখানে যদি সংখ্যালঘুদের যে ইস্যুটা, সেটা আমাদের কাছে যতটা সহনীয় এবং মার্জিনালাইজড ইস্যু, ভারতের চোখে কিন্তু এটা অনেক বড় ব্যাপার। আপনি খেয়াল করবেন 5ই আগস্টের পরে ভারত কি ভূমিকা নিয়েছিল। ভারত বলেছিল বাংলাদেশেতে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। আওয়ামী লীগের মোটামুটি সব অপরাধীদেরকে শেখ হাসিনা সহ ভারত আশ্রয় দিয়েছে, এবং সংখ্যালঘু বানিয়ে কোনো মুসলিম বাড়িতেও যখন অ্যাটাক হয়েছে, সেটা মাশরাফি বিন মুর্তজা হোক, যেই হোক, সেটিকেও ভারতীয় মিডিয়া দেখিয়েছে যে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে। ভারত একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হওয়ার পথে এবং অনেকটা হয়ে গেছে বলা যায়। অসাম্প্রদায়িক ভারতের সেই অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাই না। তার জন্য বাংলাদেশ হচ্ছে খুব জরুরি, এবং বাংলাদেশের ইস্যুকে তারা অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করে, আপনি পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রচারণায় খেয়াল করেছেন, তারা বাংলাদেশের ইস্যু, নাগরিকত্ব ইস্যু, মুসলিমদের ইস্যু কিভাবে অ্যাড্রেস করেছেন। এই যে শুভেন্দু, উনি তো 2 বছর ধরে বলছেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, উনি নাকি শাহজালাল এয়ারপোর্টে নামবে, তাকে স্যালুট দিয়ে দেশের ভেতরে নিয়ে যাওয়া হবে। একটি দেশের রাজনীতিবিদ আরেকটি দেশের অভ্যন্তরীণ কিভাবে বলেন, এগুলো কিন্তু শিষ্টাচারের বাইরে। এখন আপনি যদি ভারতের বিজেপি শুভেন্দু ক্ষমতায়, আমার ধারণা উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাহলে উনি যখন হবেন, তিনি এই প্রচারণার কতটুকু বাস্তবায়ন করবেন এবং কোন পথে ধাবিত হবেন, তার উপরে নির্ধারণ করবে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ কি হবে।